এক 7 বছরের ছেলে হঠাৎ করে কিছু খুনের গল্প অবচেতন মনে লিখতে থাকে। কিন্তু অবাক করা বিষয় হলো তার সেই গল্পের সাথে হুবহু বাস্তব জীবনেও কয়েকটা মার্ডার কেস মিলে যেতে শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি করে সম্ভব? কোনো অশান্ত আত্মা কি তাকে এসব বলে বেড়াচ্ছে, নাকি এই সব কিছু কেবলই কাকতালীয়ভাবে ঘটছে? এখন এই সব প্রশ্নের উত্তর পেতে জন নামের এক লোক নেমে পড়ে তার রহস্য উন্মোচনের জন্য। আর শেষে এসে এমন কিছু আবিষ্কার করে যা তোমার কল্পনাকে হার মানাবে। এখন সেই রহস্য উন্মোচনের জন্য আজ হাজির হয়ে গেলাম অসাধারণ মালায়ালাম থ্রিলার মুভি নিঝালের এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই কুয়াশাচ্ছন্ন এক বৃষ্টির সকাল। হসপিটালের বেডে বসে অদ্ভুত এক মাস্ক লাগিয়ে বাইরের জগৎটাকে দেখছে জন নামের এই লোক। আসলে কিছুদিন আগেই এক অ্যাক্সিডেন্টের কারণে জনকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, আর আজ তার রিলিজ ডেট। জনের বন্ধু রাজন হসপিটালের সকল ফর্মালিটিস পূরণ করে জনকে নিয়ে যেতে আসলে তার এই অদ্ভুত মাস্ক দেখে নিজের হাসি সে ধরে রাখতে পারে না। জন নিজেও এই মাস্কটা নিয়ে বেশ ফ্যাসাদেই ছিল, যদিও নাকি ইনজুরি হওয়ার কারণে তাকে আরও কিছুদিন এই মাস্কটায় পরে থাকতে হবে। যাই হোক, রাজন জনকে বাসায় নামিয়ে দিয়ে নিজের কাজে চলে যায়। সম্পর্কে রাজন আসলে জনের ছোটবেলার বন্ধু, আর সে পেশায় একজন টিচার। এছাড়াও জন পেশায় একজন জজ। রাজন ও জনের আরও এক বন্ধু রয়েছে যার নাম শালিনী। শালিনী পেশায় একজন চাইল্ড সাইকিয়াট্রিস্ট। রাজন চলে যাওয়ার পর জন বাসায় এসে তার মাকে কল করে, কিন্তু অসুস্থতার কথা তার মাকে সে জানাতে চায় না, তাই সে ক্যামেরা বন্ধ করে কথা বলতে থাকে। পরের দিন সকালে জন তার অফিসে যায়। জনের এরকম মাস্ক দেখে সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। জন তার কেবিনে গিয়ে দেখে তার কেবিনের সব কিছুর উপরে ধুলো পড়ে গেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে সে বেশ লম্বা সময় হসপিটালে কাটিয়েছে। জন তার এক সহকারীকে ডেকে তার টেবিল পরিষ্কার করতে বলে। ততক্ষণে সে চলে যায় তার সিনিয়র ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে। তার সিনিয়র ম্যাজিস্ট্রেটের নাম অজিত। অজিত জনকে অনেক বেশি স্নেহ করে। এখানেই আমরা তাদের কথোপকথনে জানতে পারি জনকে এক ছেলে বিরক্ত করায় জন তার গাড়িকে চেস করতে গিয়ে এই অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে। তাই অজিত তাকে বলে, তুমি এখনো বাচ্চা না যে কেউ কিছু বললে তাকে মারতে যাবে। তুমি একজন জাজ, এটা ভুলে যেও না। জন তার কোনো কথারই জবাব দেয় না। অজিত তাকে সেই ছেলের বাবা মার সাথে সেটেলমেন্টের জন্য নিয়ে যেতে চায়, কিন্তু জন বলে আজ তার মেজাজ ঠিক নেই, তাই সে কোথাও যাবে না। অজিত যেন তাকে কোনো এক শপিং মলের সামনে নামিয়ে দেয়। আর এই সব শুনে অজিত আর কোনো জোর না করে গাড়িটা সাইড করে। জন গাড়ি থেকে নামার সময় বিড়বিড় করে বলে, আরে আমি তো ছাতা নিয়ে আসিনি, এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। এই কথাটা শুনে অজিত সহ তার ড্রাইভার জনের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। আসলে দেখা যায় বাইরে বৃষ্টি তো দূরে থাক, একটু মেঘ পর্যন্ত নেই। অজিত বুঝতে পারে জনের নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা হচ্ছে, তাই সে জনকে জেনারেল হসপিটালের সামনে নামিয়ে দিয়ে বলে, গিয়ে ডাক্তার বাসিরের সাথে দেখা করো। জন এবার গাড়ি থেকে নামলে দেখে আবারও বৃষ্টি হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় এই বৃষ্টির ফোঁটা তার শরীর ভেদ করে চলে যাচ্ছে, অর্থাৎ জন আবারও হ্যালুসিনেট করছে। জন ডাক্তার বাসিসকে সবকিছু খুলে বললে সে জানায়, অ্যাক্সিডেন্টের কারণে তুমি মানসিক ধাক্কার শিকার হয়েছ, আর এর জন্যই তোমার পোস্ট ট্রমেটিক ডিসঅর্ডার হয়েছে। এই রোগের ভুক্তভোগীরা সবসময় নির্দিষ্ট কিছু হ্যালুসিনেট করতে থাকে, যেমনটা এখন তুমি করছো। বাসিসের কাছ থেকে কনসালটেন্সি নিয়ে জন রাজনদের বাসায় যায় শালিনীর সাথে দেখা করতে। আসলে শালিনী তাদের বন্ধু হওয়ার পাশাপাশি রাজনেরও স্ত্রী। শালিনী যেহেতু একজন চাইল্ড সাইকোলজিস্ট, তাই জন তাকে রোগের ব্যাপারে সবটা খুলে বলে। এই সব কথা শুনে শালিনী তাকে ডক্টর বাসিসের দেওয়া ওষুধগুলো ঠিক মতো নেওয়ার সাজেস্ট দেয়। এখানে কথায় কথায় শালিনী বলে সে আজকে একটা অদ্ভুত কেস হ্যান্ডেল করতে গিয়েছিল, যেখানে টিচার ক্লাসে বাচ্চাদের গল্প বলতে বলার পর সব বাচ্চারা বাচ্চাদের মতো গল্প বলতে থাকে, কিন্তু ক্লাস 2 এর এক বাচ্চা বড়দের মতন মার্ডার স্টোরি বলছিল, যার ফলে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আর এর জন্যই তারা শালিনীকে ডেকেছে। কিন্তু শালিনী গিয়ে সে বাচ্চার সাথে কথা বলার পর বাচ্চার ভাব এমন ছিল যে সেই গল্প বলেইনি। তাই শালিনীর ধারণা বাচ্চাটা হয়তো কোনো টিভি বা মোবাইলে মার্ডার থ্রিলার মুভি থেকে ইন্সপায়ার্ড হয়ে গল্পটা বলছে। শালিনীর সাথে কথা বলে জন সেদিনকার মতন বাসায় ফিরে আসে। পরের দিন জনের ড্রাইভার আসে জনকে নিয়ে যেতে। পথে জন ড্রাইভারকে গাড়ির উইপার অন করতে বললে ড্রাইভার বেশ অবাক হয়ে যায়। তখন জন আবার বুঝতে পারে যে সে আবারও বৃষ্টি হ্যালুসিনেট করছে। এবার আদালতে গিয়ে জন এক ছাত্র আন্দোলনের কেস খুব স্ট্রেটলি হ্যান্ডেল করে। এই কেসে কিছু ছাত্র মতবিরোধের কারণে বাস ভাঙচুর করেছিল।
জন বিবেচনা করে বাস ড্রাইভারের পক্ষে রায় দেয়। জনের এমন স্ট্রেট ফরওয়ার্ড ব্যবহার সেখানে কেউই খুব একটা পছন্দ করে না। এভাবেই জন বাইরে তাকিয়ে দেখে আবারও বৃষ্টি হচ্ছে। জনের কাছে বিষয়টা অনেক বেশি ডিপ্রেসিং লাগতে শুরু করে। তাই সে তার সিনিয়র অজিতের কাছ থেকে 1 সপ্তাহের ছুটি চায়, কিন্তু অজিত তাকে বলে, তুমি অলরেডি 2 সপ্তাহ হসপিটালে ছিলে, যদি আরও ছুটির প্রয়োজন মনে করো তাহলে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে পারমিশন নাও। এই কথাটা শুনে সে সেখান থেকে চলে আসে। পরের দৃশ্যে আমরা তাকে ঝুম বৃষ্টির মাঝে একা কোর্টের বাইরের বেঞ্চে বসে থাকতে দেখি। অবশ্য এই বৃষ্টি শুধু সে একাই দেখতে পাচ্ছিল। তখনই তার কাছে শালিনী কল করে এবং তাকে তার সাথে দেখা করতে বলে। এরপর তারা একটা রেস্টুরেন্টে দেখা করে, যেখানে শালিনী তাকে বলে কাল সে যে বাচ্চাটার কথা বলেছিল আজ সেই বাচ্চাটা আবারও একটা স্টোরি লিখেছে। এর জন্য ওই বাচ্চার স্কুল থেকে তাকে আবারও ডাকা হয়। কালকের বিষয়টা সে পাত্তা না দিলেও আজকে বাচ্চাটার লেখা দেখে সে চিন্তিত। বাচ্চাটার নাম নিতিন। নিতিন ছোটবেলা থেকেই কেরালায় বড় হয়েছে, কিন্তু সেই গল্পটা লিখেছে মালায়ালাম ভাষায়। এখন এটা কি করে সম্ভব? তাছাড়া এই গল্পে এমন এক গ্রামের কথা উল্লেখ করা আছে যেটা একদম অজপাড়াগা। নিতিনের তো এসব জানার কথা নয়। এই সব কিছু শুনে জন নিতিনের সাথে দেখা করতে চায়, তবে শালিনী বলে নিতিনের মার সাথে তার কথা হয়েছিল, তার মা চাইছে না যে কেউ তার ছেলের সাথে দেখা করুক। তাই জন এবার তার মা সম্পর্কে জিজ্ঞেস করলে শালিনী বলে নিতিনের মায়ের নাম শারমিলা এবং সে একজন মোশন গ্রাফিক্স ডিজাইনার। এছাড়াও সে অনেক ফেমাসও বলা যায়। এই বাচ্চাটার বাবা বেঁচে নেই, তাই সিঙ্গেল মাদার হওয়ার কারণে শারমিলা তাকে নিয়ে একটু বেশি সেন্সিটিভ। এসব শুনে জন তবুও শালিনীকে বলে নিতিনের মায়ের সাথে একবার দেখা করাতে। শালিনী এবার শর্মিলাকে কল করার জন্য সাইডে গেলে জন নিতিনের লেখা সেই গল্প পড়তে শুরু করে। এই গল্পে সে লিখেছে কারাবাড্ডা গ্রামের মাঝে রয়েছে এক পুকুর। পুকুরের পাশেই রয়েছে একটা ওষুধের ফ্যাক্টরি। কয়েকজন মানুষ এক লোককে পাথরের সাথে বেঁধে সেই পুকুরে ডুবিয়ে দেয়। পাথরের ওজন এতই বেশি ছিল যে লোকটা চেষ্টা করেও উপর উঠতে পারে না। এই সব পড়ার মাঝে শালিনী এসে জানায় নিতিনের মা শর্মিলা তাকে দেখা করার জন্য ডেকেছে। এবার সেই অনুসারে তারা শর্মিলার কোম্পানিতে যায় তার সাথে কথা বলার জন্য। শর্মিলা তো প্রথমে বেশ রাফ ব্যবহার করে স্পষ্টই তাদের বলে দেয় যে সে চাইছে না তার ছেলে কারোর সাথে দেখা করুক, কিন্তু জন একটু পুলিশের ভয় দেখাতে শর্মিলা তাকে নিতিনের সাথে দেখা করতে তার বাসায় নিয়ে যায়। শর্মিলার অ্যাপার্টমেন্ট ছিল 9ম ফ্লোরে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সে জনদের লিফটে যেতে বলেও নিচে সিঁড়ি দিয়ে উপরে ওঠে। এই সব দেখে শালিনী বলে শর্মিলা হয়তো ফিট থাকার জন্য সিঁড়ি ব্যবহার করছে। যাই হোক, তারা তার বাসায় গিয়ে নিতিনের সাথে দেখা করে। জন তো কথায় কথায় নিতিনের সাথে বেশ ফ্রি হয়ে যায়। নিতিনের আচরণ তার কাছে বেশ বাচ্চা সুলভী মনে হচ্ছিল। এছাড়াও সে তো এখানে জনের মার্কস দেখে তাকে এমন মার্কস এনে দেওয়ারও আবদার করে বসে। শর্মিলা অবশ্য এই সব কিছু একদমই পছন্দ করছিল না, তাই সে নিতিনকে চকলেট খাওয়ার কথা বলে ভিতরে পাঠিয়ে দেয়। এরপর সে তার লেখা স্টোরি বুকগুলো জনদের এনে দেয়। জনরা সেটা নিয়ে সেখান থেকে চলে আসে। পথে শালিনী তাকে জিজ্ঞেস করে যে তার কাছে নিতিনকে অস্বাভাবিক মনে হয়েছে কিনা। তবে জন জানায় নিতিনের আচরণ স্বাভাবিক বাচ্চার মতোই, কিন্তু তার মা শর্মিলা কেমন যেন ওভার প্রোটেক্টিভ। হয়তো সে বুঝতে পারছে যে কিছু একটা সমস্যা রয়েছে, কিন্তু মা হওয়ার কারণে এই আঁচটা সে তার ছেলের গায়ে লাগতে দিতে চাইছে না। এদিকে সিন শিফট হলে আমরা আবারও শর্মিলাকে দেখতে পাই। সে আসলে নিতিনের বিষয়টা নিয়ে এবার বেশ চিন্তিত ছিল, তাই সে একটু হালকা হওয়ার জন্য নিতিনকে ঘুরতে নিয়ে যায়। সেখানে কথায় কথায় নিতিন বলে তার জনকে অনেক ভালো লেগেছে। এই কথা শুনে আর নিতিনকে হাসি খুশি দেখে শারমিলারও কিছুটা হালকা ফিল হয়। রাতে জন নিতিনের সেই স্টোরি বুক পড়তে শুরু করে। সেখানে সে লিখেছে পানিতে ভরা এক গভীর পুকুর, চারিপাশে অসংখ্য শেয়াল, পুকুরের পাশেই পড়ে রয়েছে কিছু ওষুধের ভাঙা বোতল। নির্জনতার মাঝে যখনই তাকে মেরে ফেলা হয় তখনই কারভারটা চার্চের ঘন্টা বেজে ওঠে। শেয়ালগুলো সব কাঁদছিল। যখন তার বুকে পাথর বেঁধে পানিতে ফেলে দেওয়া হলো তখন সেই পাথরের ওজনের কারণে আর সে উপরে উঠতে পারল না। এই কথা আর এমন ভয়ঙ্কর থ্রিলার গল্প পড়ে জনের গা শিউরে ওঠে। এদিকে শর্মিলাও নিতিনকে ঘুম পাড়িয়ে দিয়ে তার এই সব গল্পগুলো নিয়ে ভাবছিল। পরের দিন জন অফিসে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে সে যেন কারাবাট্টা থানায় একটা খবর পাঠায়।
এছাড়াও সে জানায় ওখানকার এসআই যেন তার সাথে কথা বলে। এরপর জন যখন আদালতে কেস হ্যান্ডেল করছিল তখনই তার কাছে এসআই এর কল আসে। জন তাকে বলে বিগত কয়েক বছর ওই এলাকার খুন ও মিসিং লোকদের সকল ডিটেলস রেডি করে রাখতে সে কাল তাদের থানায় আসছে। পরের দিন সে তার ড্রাইভারকে নিয়ে কারাভাট্টা স্টেশনের হরিপদ থানায় গিয়ে পৌঁছায়। সেখানে সে এসআই এর কাছে মিসিং ও খুন কেস সম্পর্কে ডিটেলস জানতে চাইলে এসআই সালাম নামের একজন সিনিয়র কনস্টেবলকে ডেকে কেসগুলোর ডিটেলস বলতে বলে। সালাম বলে কারাভাট্টা সহ তার পাশের 2 থানার খবর নিয়ে জানা গেছে যে গত 2 বছরে ওখানে মাত্র 2টো খুন হয়েছে, সেটাও পারিবারিক ঝামেলার কারণে। আর একজন মিসিং ছিল, সে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, কিন্তু সেটা কারাভাট্টা গ্রামে নয়। জন জিজ্ঞেস করে কারাভাট্টা গ্রাম কি কোনো পরিত্যক্ত ডোবা বা আশেপাশে কোনো হসপিটাল কিংবা ওষুধের কারখানা রয়েছে? একজন লোকাল পুলিশ এসে জানায় সে এমন একটা ডোবা সম্পর্কে জানে। কারাভাট্টা গ্রামের 1 কিলোমিটার ভিতরে গেলে পুরাতন হেলথ সেন্টারের পিছনে এমন একটা পুকুর রয়েছে। তখন জন জিজ্ঞেস করে পুকুরটা পরিত্যক্ত নাকি জায়গাটাও? তখন ওই কনস্টেবল জানায় জায়গাটাই পরিত্যক্ত। এখন পাশের গ্রামে উন্নত মানের হসপিটাল হওয়ার কারণে 7-8 বছর আগে ওই হেলথ সেন্টারটা বন্ধ হয়ে গিয়েছে, তাই টিনেজ ছেলেপেলেরা এখন ওখানে গিয়ে নেশার আড্ডা বসালে লোকরা বিল্ডিংটা ভেঙে ফেলে। জন এবার জিজ্ঞেস করে যে ওখান থেকে কি চার্চের ঘন্টার শব্দ শোনা যায়? এই কথা শুনে কনস্টেবল বলে ওখান থেকে পশ্চিমে কিছুটা দূরে একটা চার্চ রয়েছে, তবে শব্দটা ঘন্টা বাজানোর উপরে নির্ভর করে। এই সব শুনে জনের কেন যেন মনে হয় নিতিনের গল্প এই পুকুরটার কথাই বলেছে। এর জন্য সে সাথে সাথে সেখানে গিয়ে পুকুরের ডুবুরি নামাতে বলে। এদিকে লোকাল ডুবুরিরা পুকুরে নেমে তেমন কিছু পাওয়া যায় কিনা সেটা খোঁজ চালাচ্ছিল। অন্যদিকে পুকুরের পানিতে ডুবুরিরা নামতে কেমন যেন নিতিনের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। মনে হচ্ছিল সে যেন কোনো কিছুর উপস্থিতি অনুভব করছে। ক্লাসে গিয়ে নিতিন অস্বাভাবিকভাবে বসে থাকলে টিচার তাকে পানি খেতে দেয়, কিন্তু পানি দেখে কেন যেন নিতিন বমি করে ফেলে। এদিকে ডুবুরিরাও পুকুরের তল্লাশি চালানোর কাজ জারি রেখেছিল। পুকুরের আশেপাশে ততক্ষণে লোকাল মানুষদের ভিড় জমে যায়। গ্রামের এক পাগল জনের এমন অদ্ভুত মাছ দেখে পুরো গ্রামে গিয়ে রটিয়ে দেয় যে জন একজন ডাকাত, আর পুলিশরা তাকে এখানে নিয়ে এসেছে কারণ ডাকাতরা নাকি এই পুকুরে সোনা দানা লুকিয়ে রেখেছে। এর জন্য উৎসুক জনতার ভিড় সেখানে আরো বেড়ে যায়। অন্যদিকে নিতিন অসুস্থ হয়ে পড়লে টিচাররা শর্মিলাকে খবর দেয়। শর্মিলা গিয়ে তাকে বাসায় নিয়ে আসে, তবে বাসায় আসার পরেও নিতিন অদ্ভুত কিছু অনুভব করছিল। একদিকে নিতিনের অনেক বেশি অস্বস্তি লাগছিল, আর অন্যদিকে কারাভাট্টার সেই পুকুরে ডুবুরিরা এমন কিছু খুঁজে পায় যা দেখে জন সহ সেখানে থাকা সকলেই হতভম্ব হয়ে যায়। সাথে সাথে পুরো কারাভাট্টা গ্রামে হইচই পড়ে যায়, কেননা পুকুর থেকে বেরিয়ে এসেছে একটা মানুষের মাথার খুলি। এমন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই ধরনের ঘটনা খুবই রেয়ার। এখন এই ঘটনায় পুলিশ জনের উপরেই সন্দেহ করতে থাকে, তাই তারা তাকে জিজ্ঞেস করে যে আপনি কিভাবে জানলেন এখানে কাউকে মেরে ফেলা হয়েছে? জন মিথ্যা বলে যে আমি আসলে একটা চুরির কেসের তদন্ত করতে এখানে এসেছিলাম। চোর বলেছিল সে সোনা গয়না এখানেই কোনো পুকুরে ফেলে রেখে এসেছে, তাই এখানে এসে আমি সার্চ করেছি। এখন পুলিশ অবশ্য জনের কথা বিশ্বাস করে না। এদিকে জন কারাভাট্টা গ্রাম থেকে বেরিয়ে সোজা যায় রাজনের বাসায়। সেখানে গিয়ে সে আগে ঢকঢক করে কয়েক গ্লাস মদ পান করে। এরপর আতঙ্কের সাথে সে শালিনীকে জানায় যে নিতিনের গল্পগুলো আসলেই সত্যি। সত্যিকার ভাবে কারাভাট্টা গ্রামে এমন একটা পুকুর রয়েছে এবং সেখানে মানুষের কঙ্কাল পাওয়া গেছে। পরের দিন জন যখন অফিসে যায় তখন তার সিনিয়র অজিত তাকে ডেকে পাঠায়। অজিত তাকে বলে তুমি ওখানে কেন গিয়েছিলে? তুমি জানো পুলিশরা এখন তোমাকেই সন্দেহ করছে। খবরটা ডিস্ট্রিক্ট জাজ পর্যন্ত চলে গিয়েছে। তখন জন জানায় আমি অবসরে কিছু ব্রিটিশ আমলের বই পড়ার সময় ওই সম্পর্কে কিছু তথ্য পেয়েছিলাম, আমার আগ্রহ লেগেছিল, তাই আমি ওখানে গিয়েছি। কিন্তু এই পুলিশের লোকেরাই খবরটাকে নিয়ে বাড়াবাড়ি করে ফেলছে। অজিত তখন জানায় তুমি তাহলে পুলিশকে মিথ্যা কেন বলেছ? জন বলে যে যেটা মাথায় এসেছে তখন তাই বলে দিয়েছি, আর ওই কঙ্কালটাও তো প্রায় 7-8 বছরের পুরাতনই হবে। অজিত বলে 7-8 বছর? ফরেনসিক রিপোর্ট বলছে কঙ্কালটা প্রায় 30 বছর পুরানো। এই কথাটা শুনে জন যেন পুরো পাথর হয়ে যায়। সে সাথে সাথে শালিনীকে কল করে এই কথাটা জানায়। শালিনীও এই কথা শুনে প্রচন্ড অবাক হয়, তবে সে বলে তার হয়তো নিতিনের মা শর্মিলার সাথে কথা বলা উচিত। শর্মিলা নিজেও তাকে নিয়ে অনেক টেনশনে ছিল, তাই সে রাতে জনকে কল করে পরের দিন তার সাথে দেখা করতে বলে। পরের দিন জন ও শর্মিলা একটা রেস্টুরেন্টে দেখা করে।
জন শর্মিলাকে জিজ্ঞেস করে সে নিতিনকে কি কখনো মালায়ালাম ভাষা শিখিয়েছিল কিনা। শর্মিলা জানায় সে কয়েকবার চেষ্টা করেছিল নিতিনকে মালায়ালাম শেখানোর, তবে নিতিনের এই ব্যাপারে কোনো আগ্রহই ছিল না। এভাবেই তারা এখানে বেশ কিছুক্ষণ নিতিনের ব্যাপারে কথা বলতে থাকে এবং তাদের মাঝে বেশ ভালো একটা বন্ডিং হয়ে যায়। এরপর কিছুদিন জন নিতিনের ব্যাপারটা নিয়ে আরো ঘাটাঘাটি করে, মাঝে তার মুখের মাস্কটাও খুলে ফেলা হয়। দেখতে দেখতে জন, নিতিন ও শর্মিলার সম্পর্কটা আরো বেশি গভীর হয়ে ওঠে। সবসময় গম্ভীর মেজাজ থাকা জন এখন মানুষের সাথে ভালোভাবে কথা বলে। নিতিন আসার পর যেন তার জীবনটা একদম পরিবর্তন হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সে বৃষ্টি হ্যালুসিনেট করাও বন্ধ করে দেয়। এমনই একদিনে নিতিনের সাথে আড্ডা দেওয়ার সময় সে বলে কাল সে তার মায়ের বাড়িতে যাবে। নিতিনও তার সাথে যেতে চাইলে শর্মিলা তাকে না করে, তবে জন শর্মিলাকে তার সাথে যেতে রিকোয়েস্ট করলে সে রাজি হয়ে যায়। পরের দিন তারা তিনজন মিলে জনের মায়ের বাড়িতে যায়। এখানে জনকে শর্মিলার সাথে এমন হাসি খুশি দেখে জনের মা জিজ্ঞেস করে বসে যে জন তাকে পছন্দ করে কিনা। শর্মিলা জানায় এমন কিছুই নয়, তারা খুব ভালো বন্ধু। তখন তার মা জানায় জন কলেজে একটা মেয়েকে অনেক ভালোবাসতো। মেয়েটা কয়েকবার তাদের বাড়িতেও এসেছে, কিন্তু হঠাৎ কোনো এক কারণে মেয়েটার সাথে জনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এরপর থেকে জন এমন গুরুগম্ভীর প্রকৃতির হয়ে গেছে। তবে অনেক দিন পর সে তার ছেলেকে এতটা হাসি খুশি দেখে ভালো অনুভব করছে। এই কথা শুনে শর্মিলার জনের প্রতি কিছুটা মায়া কাজ করে। এদিকে জন নিতিনের সাথে বসে দুষ্টুমির গল্প করার সময় হঠাৎ নিতিন বলে ওঠে, জানো আমি স্কুলে সেদিন যেই গল্পটা বলেছিলাম আমি সেরকম আরেকটা গল্প জানি। এই কথাটা শুনে জন একদম শকড হয়ে যায়, আর সাথে সাথে আবারও সে বৃষ্টি হ্যালুসিনেট করতে থাকে। পরের দিন ডিসিপি এই কেসের তদন্তের জন্য জনকে থানায় ডাকে। সে তাকে জিজ্ঞেস করে যে সে কিভাবে জানলো ওই পুকুরে মানুষের কঙ্কাল রয়েছে। তখন জন এখানে তাকে মিথ্যে বলে। ডিসিপি জনকে বলে ওই ভিকটিমের ডিটেল আমার কাছে এসেছে। ভিকটিমের নাম মোহন। মোহন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিল, পাশাপাশি গ্রামের মানুষের টুকটাক কাজ করে দিয়ে নিজের জীবন চালাতো। তবে 28 বছর আগে হঠাৎ একদিন মোহন গায়েব হয়ে যায়। জনের এই কথাটা শুনে বেশ অবাক লাগে, তাই থানা থেকে বের হয়ে সে সোজা শর্মিলির সাথে দেখা করতে যায়। এদিকে ডিসিপির জনের উপরে সন্দেহ হচ্ছিল দেখে সে জনকে ফলো করার জন্য একজন পুলিশ অফিসারকে লাগিয়ে দেয়। এরপর জন শর্মিলাকে এসে সব খুলে বলে এবং সাথে সে নিতিনের সেই নতুন গল্প সম্পর্কেও শুনতে চায়। তবে শর্মিলা বলে নিতিনকে তার আর গল্প সম্পর্কে শালিনীকে কিছুই বলেনি, হয়তো জনকে সে বেশি ভরসা করে বিধায় ওই কথা বলেছে। তাই এবার নিজেই সে নিতিনের কাছে গিয়ে নতুন গল্প সম্পর্কে জিজ্ঞেস করার সিদ্ধান্ত নেয়। শর্মিলা এখানে জনকে জানায় যে সে সুইডেন থেকে একটা জবের অফার পেয়েছে, খুব শীঘ্রই সে নিতিনকে নিয়ে সুইডেনে শিফট হয়ে যাবে। হয়তো এরপর নিতিনের এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। এদিকে জনকে ফলো করা সে বোকা অফিসার বসে বসে এত খাবার খেয়ে ফেলে যে বিল দিতে না পারার কারণে তাকে রেস্টুরেন্টের ওয়েটাররা ধরে নিয়ে যায়। পরের দিন জন অফিসে গেলে আবারও সেই পুলিশ তাকে ফলো করতে শুরু করে। জন নিজে অবশ্য সেটা অনুভব করে, তবে সে কিছুই না করে তার চেম্বারে চলে যায়। সেখানে তার জন্য আগে থেকে এক মহিলা অপেক্ষা করছিল। তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় যে কারাবারটা থেকে একজন তার সাথে দেখা করতে এসেছে। জন তাকে ভিতরে পাঠাতে বললে মহিলাটি ভিতরে এসে নিজের পরিচয় দেয়। সে জানায় সে মোহনের বাগদত্তা ভানু। মোহন অনেক ভালো আর আত্মসম্মান সমৃদ্ধ মানুষ ছিলেন। তার সাথে মোহনের বাগদান হয়েছিল, তবে বিয়ের আগেই মোহন গায়েব হয়ে যায়। এর কিছুদিন পর ভানুকে তার পরিবার থেকে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হয়। এতক্ষণ পর্যন্ত ভানুর চোখে হতাশা ও না পাওয়ার কষ্ট দেখা গেলেও ভানু হঠাৎ তার দুই চোখ বড় বড় করে বলে মোহনের লাশ যে ওই কুয়াতে আছে এই কথা তাকে মোহনই এসে বলেছে, তাই না? ভানুর এমন অদ্ভুত আচরণ দেখে সে দ্রুত বেল বাজিয়ে তাকে বের করে দেয়। তার মানে সে বোঝাতে চাইছে যে হয়তো মোহনের আত্মা এসে তাকে সবকিছু বলে দিয়েছে। রাতে এই কথা সে শালিনী ও রাজনকে বললে রাজন বলে, বাহ, ভূতের উপস্থিতি ছাড়াই ভূতের গল্প। তবে শালিনী জনের কথা সিরিয়াসলি নেয়। সে বলে নিতিনকে হয়তো কেউ এই গল্পটা শুনিয়েছে। এখন সেই লোক হতে পারে মার্ডারার, নাহলে সে হতে পারে যে মার্ডার হয়েছে। নিতিনের কাছ থেকে তার নতুন গল্পটা তাই শোনা দরকার। এর জন্য পরের দিন শর্মিলা, নিতিন ও নিতিনের কেয়ার প্রোভাইডার মেঘাকে নিয়ে সমুদ্রে ঘুরতে যায়। নিতিন যখন মেঘার সাথে সমুদ্র পাড়ে খেলছিল তখন শর্মিলা এসে জিজ্ঞেস করে বলে, আমি তোমাকে নিতিনের বাবার ব্যাপারে কিছু বলতে চাই। তার বাবা সচিন একজন ফেমাস রিপোর্টার ছিলেন। কাজের দরুন আমাদের দিল্লিতে পরিচয় হয় এবং তারপর বিয়ে। আমি ছোটবেলা থেকে এতিম ছিলাম, তাই সচিনের পরিবার ও কাস্ট আলাদা হওয়ার কারণে আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। এর জন্য কলিগ ও ফ্রেন্ডদের উপস্থিতিতে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করি।
বিয়ের কয়েক মাস পরে আমি সন্তান সম্ভবা হই। একদিন রাতে শচীন কাজের কথা বলে বাইরে গিয়ে এক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর লিফটে আটকা পড়ে মারা যায়। যদিও জানি না শচীনের মৃত্যুটা খুন নাকি অ্যাক্সিডেন্ট, কিন্তু তবুও সেদিন থেকে আমি লিফট উঠতে ভয় পাই। আর একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, যেদিন শচীনের মৃত্যু হয় সেদিনই সময়ের আগে নিতিনের জন্ম হয়। আমার মনে হয় শচীনের মৃত্যুর আগে যে কেসগুলো নিয়ে সে স্টাডি করেছিল সেগুলো এখন সে নিতিনকে বলে যাচ্ছে। এখন এই সব শচীনের ফাইল ও ল্যাপটপগুলো রয়েছে বেঙ্গালুরুতে, তাই বেঙ্গালুরুতে গেলেই হয়তো আমরা কোনো ক্লু পেতে পারি। এখন জন শর্মিলাকে কি বলবে বুঝতে পারছিল না, তাই সে উঠে চলে যায় নিতিনের কাছে। সে তাকে তার নতুন গল্প সম্পর্কে জিজ্ঞেস করলে নিতিন তাকে বলে চড়াইতুরা নামের একটা গ্রাম আছে, আর সেখানে বিশাল বড় একটা চোরাবালির পুকুর রয়েছে। চড়াইতুরার মাছ ব্যবসায়ীরা সকল নষ্ট মাছ এই চোরাবালির মধ্যেই ফেলে দেয়, আর একদিন মাছের মতন করেই এক লোককে এখানে ফেলে দেওয়া হয়। লোকটা ওঠার অনেক চেষ্টা করেও পেরে ওঠে না। এই কথা শুনে জন তখনই চোরাইতুরা গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ডিএসপি লাগানো সেই পুলিশ অফিসার তখন জনের পিছু ফলো করছিল। জন সেটা ভালো করেই জানতো, তাই সে বুদ্ধি করে গাড়ির স্পিড বাড়িয়ে ওই পুলিশের চোখ ফাঁকি দিয়ে চড়াইতুরাতে গিয়ে পৌঁছায়। সেখানে মাইকেল নামের এক রিটায়ার্ড পুলিশ অফিসারের সাহায্যে সে চোরাবালির পুকুরের কাছে যায়। জায়গাটা এখন ভরাট করা হয়েছে। জন জিজ্ঞেস করে এটা কতদিন আগে ভরাট করা হয়েছে। উত্তরে মাইকেল বলে প্রায় 25 বছর আগে। এই পুকুরের মালিকের নাম ছিল ইউহান। কিছু লোক রিয়েল এস্টেট বিজনেস ব্যবসা করার জন্য বিল্ডিং তৈরি করতে চেয়েছিল। তারা ইউহানের কাছ থেকে এই জমি কিনে নিতে চায়, তবে ইউহান তাদেরকে কিছুই বিক্রি করতে রাজি হয় না। একদিন ইউহানের লাশ পাওয়া যায় এই চোরাবালির ভিতরে। এরপরে এই পুকুরটা সবাই ভরাট করে ফেলে। এই সব কথা শুনে জন বুঝতে পারে নিতিনের এই গল্পটাও 100% সত্য। অন্যদিকে জনকে ফলো করা সেই পুলিশ অফিসার তার সিনিয়রের কাছে গিয়ে বলে জনকে ফলো করে তেমন কোনো তথ্য পায়নি। সে সারাদিন কোর্টের কাজে ব্যস্ত থাকে আর অবসর সময় তার বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়। এই কথা শুনে সিনিয়র বলে জনের তো কোনো বউ বাচ্চা নেই, তাহলে তুমি কাদের কথা বলছো? লোকটা জন ও শর্মিলাদের ছবি দেখালে সিনিয়র দ্রুত অন্য এক অফিসারকে বলে শর্মিলার কাছে গিয়ে জনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে। পুলিশরা শর্মিলা ও নিতিনকে জিজ্ঞাসাবাদ করলে এবার শর্মিলা বেশ ঘাবড়ে যায়। সে জনকে কল করে সবটা জানালে জন তাকে বলে নিতিনকে নিয়ে কিছুদিনের জন্য বেঙ্গালুরুতে যেতে। শর্মিলা জনকেও তাদের সাথে যেতে বলে, যাতে করে জন শর্মিলার হাজবেন্ড শচীনের ফাইলগুলো পড়তে পারে। এই কথা শুনে জনও তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা হচ্ছে পুলিশের লোকেরা এখনো তাকে ফলো করছে। তাই জন বুদ্ধি করে তার পুরাতন ড্রাইভার কাইফকে ডেকে তার গাড়িতে করে রাতের বেলায় সবাই বেঙ্গালুরুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেকটা পথ পাড়ি দিয়ে তারা বেঙ্গালুরু এসে পৌঁছায়। সেখানে গিয়ে জন শচীনের সকল ফাইলপত্র নিয়ে ঘাটাঘাটি করতে থাকে, তবে সে তেমন কোনো কিছুই ক্লু খুঁজে পায় না। একদিন যখন জন কাজ করতে করতে সোফায় ঘুমিয়ে পড়ে, তখনই উপরের রুম থেকে কারো ফিসফিস করার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। জন ভয়ে ভয়ে উপরে গিয়ে নিতিনের রুমে উঁকি মারে। এরপর সে যা দেখে তাতে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। জন দেখে নিতিনকে ঘুমের ঘোরে শর্মিলায় নিজে এসব মারার স্টোরি শোনাচ্ছে। অর্থাৎ নিতিন সেই গল্পগুলো লিখত যেগুলো অবচেতন মনে শর্মিলা তাকে বলতো। কিন্তু প্রশ্ন হচ্ছে শর্মিলা কিভাবে এই সব কিছু জানে? এখন এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, সেদিন রাতে জন শর্মিলাকে কিছু না বলে কেরালায় ফিরে আসে। সে ব্যাপারটা শালিনীর সাথে শেয়ার করলে শালিনী জানায় শর্মিলা নিজেও জানে না এই গল্পগুলো তার নিজেরই বলা। অর্থাৎ হয়তো এই গল্পগুলো তার ছোটবেলায় অবচেতন মনে কারো কাছ থেকে সে শুনেছে। জন এই ব্যাপারে তার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। কয়েকদিন পর শর্মিলা নিতিনকে নিয়ে কেরালায় ফিরে আসলে জন তাকে সব খুলে বলে। এই কথা শুনে তো শর্মিলা পুরো শকড হয়ে যায়। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে এই গল্পগুলো তারই বলা। তার কারণে নিতিনের ছোট্ট মস্তিষ্কে এত চাপ পড়েছে। জন বলে তোমাকেও হয়তো তোমার ছোটবেলার অবচেতন মনে সব গল্প কেউ শুনিয়েছিল, এর জন্যই এমনটা হচ্ছে। এইসব নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। শর্মিলাকে চাপ নিতে নিষেধ করলেও জন নিজেই এই বিষয়টা মাথা থেকে নামাতে পারছিল না। সে সবসময় এটা নিয়ে চিন্তা করতে থাকে। তাই সে শর্মিলাকে তার ছোটবেলায় তার ও মার সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সে জানায় তার যখন 2 বছর বয়স তার মা তখন মারা যায়। পরবর্তীতে কিছু বছর ধরে সে তার একটা রিলেটিভের কাছে ছিল, কিন্তু তারপরে তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। তার ছোটবেলায় তেমন কিছু সেরকম মনে নেই। সে তার রিলেটিভ সম্পর্কেও কিছুই জানে না।
তখন তার কাছে কোনো তথ্য না পেলেও জন কিন্তু থেমে থাকে না। সে অজিতের সাহায্য নিয়ে শর্মিলার মায়ের ব্যাপারে সকল খোঁজ খবর লাগাতে শুরু করে। একদিন জন হঠাৎ করে শর্মিলাকে দ্রুত তার সাথে দেখা করতে বলে। সে তার কাজ রেখে অফিস থেকে বেরিয়ে যায় এবং আজ সে অনেকদিন পর জনের কথা মনে করে সাহস নিয়ে লিফট দিয়ে ওঠে। এরপর সে জনের সাথে গিয়ে দেখা করে। জন তাকে বিশ্বনাথ নামের এক লোকের কাছে নিয়ে যায়। বিশ্বনাথের একটা ফটোকপির দোকান ছিল। জনরা সেখানে গেলে বিশ্বনাথ ভাবে তারা হয়তো কিছু ফটোকপি করতে এসেছে। তবে জন শর্মিলার পরিচয় দিতে বিশ্বনাথ রাধামণির মেয়ে বলে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে বিশ্বনাথকে হসপিটালে নেওয়া হয়। আসলে বিশ্বনাথই শর্মিলার সেই রিলেটিভ যে কিনা রাধামণির মৃত্যুর পর কিছুদিন শর্মিলার দেখাশোনা করেছিল। হসপিটালে বিশ্বনাথের জ্ঞান ফিরলে শালিনী তাকে জিজ্ঞেস করে ছোটবেলায় সে শর্মিলাকে কোনো মার্ডার স্টোরি শুনিয়েছিল কিনা। বিশ্বনাথ তখন জানায় আজ থেকে 25 বছর আগে সে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিল। পার্টির সুবিধার্থে সে অনেক মানুষকে তখন রাস্তা থেকে সরিয়ে দেয়। কাউকে কিন্তু সে সরাসরি মার্ডার করতো না, কিন্তু সে এইসব কাহিনীর ভিতরেই থাকতো। শর্মিলার মা রাধামণি একজন সরকারি কর্মচারী ছিলেন। শর্মিলার বাবার মৃত্যুর পর তার সাথে তার মায়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সমাজের মানুষের কটু কথার শিকার হয়ে রাধামণি তাকে আর বিয়ে করে না। শর্মিলা যখন ছোট ছিল তখন প্রায় সে মদ পান করে রাধামণির কাছে যেত এবং তার করা পাপগুলোর কথা সে নেশার ঘরে গল্প আকারে রাধামণির সাথে শেয়ার করত। শর্মিলা হয়তো ঘুমিয়ে যাওয়ার ঘরে এই সব গল্পগুলো শুনেছে। এই সব শুনে জন বিশ্বনাথকে বলে আপনি যা করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। পুলিশ একটু পরে এসেই আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে। তখন জনরা সবাই সেখান থেকে চলে যাওয়ার পর শর্মিলা আবারও বিশ্বনাথের কাছে আসে। সে বিশ্বনাথকে বলে মা মারা যাওয়ার পরেই আপনি আমার দেখাশোনা করেছিলেন, তাই আমি চাই না আপনি এই বয়সে জেলের বোঝা বয়ে বেড়ান। শর্মিলা তখন তাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এদিকে জনরা নিতিনকে নিয়ে বাসায় আসার পর নিতিন খেলতে খেলতে জনের কাছে এসে বলে হসপিটালের ওই দাদুটা রাধামণির নাম বলেছিল। কে এই রাধামণি? জন বলে তোমার আত্মীয়। কিন্তু কেন? তখন নিতিন জানায় আমি রাধামণিরও গল্প জানি। নিতিনের কাছ থেকে রাধামণির গল্প শুনে জন যেন পুরো আকাশ থেকে পড়ে। সে এক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে শর্মিলা যখন বাসায় একা ছিল তখন হঠাৎ তার কলিং বেল বেজে ওঠে। শর্মিলা দরজা খুলে দেখে বিশ্বনাথ এসেছে। বিশ্বনাথ বলে আমি এখানে কেন এসেছি জানো? তোমাকে মারতে। কারণ তুমি বেঁচে থাকলে তোমার অবচেতন মন তোমার ছেলেকে জানিয়ে দেবে যে রাধামণিকে আমি মেরেছি। ভাইরে ভাই, এই কথাটা শুনে আমি রীতিমতন তবদা খেয়ে গেছি। এছাড়াও বিশ্বনাথ বলে রাধামণির সাথে প্রেম হওয়ার পর রাধামণি আমাকে বলেছিল আমি যেন পলিটিক্স ছেড়ে দিই, তাহলে সে আমাকে বিয়ে করবে, নয়তো আমার সব কথা সে সবাইকে জানিয়ে দেবে। এই ভয়ে আমি রাধামণিকে খুন করি, কিন্তু রাধামণির মৃত্যুর পর তোমার প্রতি আমার দয়া হয়েছিল তাই নিজের কাছে নিয়ে রেখেছিলাম। তবে একদিন ঘুমের ঘোরে রাধামণির মৃত্যুর গল্প আমি তোমাকে শুনিয়ে ফেলি, সেটা আর কেউ জানার আগেই তোমাকে মরতে হবে। এই কথা বলে বিশ্বনাথ শর্মিলার উপরে আক্রমণ করে দেয়। শর্মিলা তখন নিজের জীবন বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল। এরই মাঝে সেখানে জন এসে পড়ে। আসলে জন নিতিনের কাছ থেকে ইতিমধ্যে রাধামণির গল্প বুঝতে পেরেছিল, তাই জন এসে বিশ্বনাথকে আটকানোর অনেক চেষ্টা করে। আর এই ধস্তাধস্তির মাঝে বিশ্বনাথ উপর থেকে পড়ে মারা যায়। তো ফাইনালি আমরা বুঝতে পারলাম এই সব কিছুর পিছনে কোনো অলৌকিক কাহিনী নয়, বরং এর পিছনে রয়েছে সাইকোলজিক্যাল ম্যাটার। পরের দৃশ্যে শর্মিলা সুইডেনে শিফট হওয়ার আগে শেষবারের মতো জন ও তার মায়ের সাথে দেখা করতে আসে। জন এখন আর আগের বৃষ্টি হ্যালুসিনেট করে না, তবে অতিরিক্ত মানসিক ধাক্কার কারণে এই রোগ এখন পেয়ে বসেছে শর্মিলাকে। আর এইখানেই এই থ্রিলারে পরিপূর্ণ মুভিটির গল্প সমাপ্তি ঘটে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।